তখন এটা হচ্ছে যারা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করবে তাদেরকে বলা হচ্ছে ইনোভেটর। At the end of the cycle, the innovator becomes the importer. এখানে বলা হচ্ছে যে একটা এই যে সাইকেল, প্রোডাক্ট লাইফ সাইকেলের শেষে যায় একটা দেশ যখন, যেমন আমেরিকা কি করলো, আইফোন আবিষ্কার করলো, সে হচ্ছে ইনোভেটর। ওই ইনোভেটর কি হচ্ছে, সে তো এক্সপোর্ট করছে আইফোন, তাই না? শেষে যায় আবার সে ইম্পোর্ট করবে, ইম্পোর্টার হবে, সেটাই বলা হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরিতে। ইন্ট্রোডাকশন, একটা প্রোডাক্টের লাইফ সাইকেল আমরা জানি ইন্ট্রোডাকশন, যেমন ব্ল্যাকবেরি ফোনের কথা আমরা বলতে পারি। যখন আসলো তখন প্রোডাক্টটা, তারপরে হচ্ছে শুরু হলো ইন্ট্রোডাকশন স্টেজ শুরু হলো, তারপরে গ্রোথ, গ্রোথ এখানে ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়বে, প্রোডাকশন বাড়বে, ম্যাচুরিটি, তারপরে প্রোডাক্ট লাইফ সাইকেলের আরেকটা স্টেজ হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি স্টেজে সবচেয়ে বেশি ডিমান্ড হবে। তারপরে যদি সেই প্রোডাক্টটা যদি ডিক্লাইন স্টেজে কম্পিটিশন বাড়বে, সেই প্রোডাক্টটা যদি আরো নতুন ভাবে নতুন ইয়েতে না করা হয়, চেঞ্জ না করা হয়, তাহলে দেখা যাচ্ছে কম্পিটিশন বাড়ার কারণে অন্য কোম্পানিগুলো মার্কেটে ঢুকে যাবে, তখন হচ্ছে সেই প্রোডাক্টটা ডিক্লাইন হবে। তাহলে 4টা স্টেজ প্রোডাক্ট লাইফ সাইকেলে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, 2 নাম্বার হচ্ছে গ্রোথ, 3 নাম্বার হচ্ছে ম্যাচুরিটি, 4 নাম্বার হচ্ছে ডিক্লাইন। এখন আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল এতে পড়লাম যে হচ্ছে একজন ইনোভেটর লাস্ট স্টেজে সে হচ্ছে লাস্ট স্টেজে সে হচ্ছে ইম্পোর্টার। কিভাবে হচ্ছে, যেমন নিউ প্রোডাক্ট, আমেরিকা কি করলো, আইফোন লঞ্চ করলো, সে হচ্ছে ইনোভেটর। তারপরে হচ্ছে ম্যাচুরিং প্রোডাক্ট, ম্যাচুরিং প্রোডাক্টে যেহেতু নিউ প্রোডাক্টটা খুব এক্সপেন্সিভ হয় টেকনোলজির কারণে, যেমন আইফোন দাম অনেক বেশি, এটা সবার পক্ষে কেনা সম্ভব না। তো হচ্ছে এটা হচ্ছে অনেক টেকনোলজি ব্যবহার করা হয়, টেকনোলজির মাধ্যমে হচ্ছে এটা নিউ প্রোডাক্টটা তৈরি করা হয়। তো সে ইনোভেটর। তারপর সে আইফোন উৎপাদন করার পর জনগণের কাছে, তার দেশের জনগণের কাছে সেটা পৌঁছায় দেয়, সেল করে। তো সেল করার পরে জনগণ কেনার পরে তো সেটা আবার অন্য দেশে খবর পৌঁছে যায় যে এরকম আইফোনের এগুলো এগুলো সুবিধা, এগুলো এগুলো অনেক সুবিধা, বা সে প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারে অন্য দেশগুলো। তখন আইফোন, তখন ধরো যে আমেরিকা তখন সুইজারল্যান্ডে, কারণ ডেভেলপ কান্ট্রির পক্ষে আইফোন কেনা সম্ভব, যেগুলো ডেভেলপিং কান্ট্রি সবার পক্ষে এই আইফোন কেনা সম্ভব না। তখন সুইজারল্যান্ডে ধরো যে এক্সপোর্ট করলো, বিভিন্ন দেশে ডেভেলপ কান্ট্রি গুলোতে এক্সপোর্ট করলো, তার মানে প্রোডাক্টটা ম্যাচুরিং স্টেজে পৌঁছে গেছে। এখন স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট তখনই হবে যখন কি করবে সবাই, যাদের যাদের প্রয়োজন সেই প্রোডাক্ট, আইফোন যাদের প্রয়োজন সবার হাতে, ডেভেলপিং হোক আর ডেভেলপড হোক, সবার হাতে যদি পৌঁছে দেওয়া যায়, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট। তখন আমেরিকা দেখবে যে সার্চ করবে এমন একটা দেশকে যেখানে আইফোন উৎপাদনের সব টেকনোলজি, সব ম্যাটেরিয়ালস গুলোই আছে, যেগুলো যেগুলো ম্যাটেরিয়ালস লাগবে সব অ্যাবান্ডেন্ট, প্রচুর পরিমাণে আছে। তো ওইরকম একটা ডেভেলপিং কান্ট্রিকে সার্চ করবে, করে এবং কি যেন কম কষ্টে উৎপাদন করা যায় ওই প্রোডাক্টটা। তো ওইরকম একটা ডেভেলপিং কান্ট্রিকে সার্চ করে ওই দেশে উৎপাদন করবে, করে প্রোডাক্টের, আইফোনের তখন কি কম কস্টে যদি পায় তাহলে তো দাম কমে যাবে, তখন বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিতেও সেটা ছড়াই যাবে, তখন সেটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হবে। এবং ওই কান্ট্রিতে উৎপাদন করার পর
আবার আমেরিকা কি করবে, ওই কান্ট্রি থেকে কম দামে কিনে নিবে। তাহলে কি হলো, তার প্রোডাক্টের যে খরচ সেটা কমে গেল। এভাবে সে কি করবে, সে প্রথমে যে প্রোডাক্ট এক্সপোর্ট করতো ইনোভেটর ছিল, পরবর্তীতে লাইফ সাইকেলের ইন্ডে যায় সে আবার কি করলো, ওই প্রোডাক্টটা অন্য দেশে উৎপাদন করলো কম খরচে, স্ট্যান্ডার্ড প্রোডাক্ট করে সেটাকে আবার কি সে কম কম টাকা দিয়ে কিনে নিল নিজের দেশে। এটাই বলা হচ্ছে যে প্রোডাক্ট লাইফ সাইকেলের লাস্ট স্টেজে যে হচ্ছে শেষে যায় সে আবার ইম্পোর্টার হয়ে গেল। কি নাই, নাই। এরপরে আরেকটা থিওরি দেওয়া আছে, দ্য নিউ ট্রেড থিওরি। ইট ইজ গিভেন বাই পাউল ক্রুগম্যান in 1980. It is given by Paul Krugman in 1980. This theory tells about some of the necessary factors. কিছু প্রয়োজনীয় ফ্যাক্টরের কথা বলেছে, যেমন ইকোনমিক্স অফ স্কেল, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে নেসেসারি ফ্যাক্টরের কথা বলেছে। যে দেশ এই তিনটা ফ্যাক্টর আছে সে একটা প্রোডাক্টের এক্সপোর্টার হতে পারে। এখন আমরা বলবো যে ইকোনমিক্স অফ স্কেল বলতে কি বোঝায়। রিডাকশন ইন পার ইউনিট কস্ট ডিউ টু ইনক্রিজ ইন প্রোডাকশন। ইকোনমিক্স অফ স্কেল বলতে বোঝাচ্ছে যে আমরা যত বেশি উৎপাদন করব আমাদের পার ইউনিট কস্ট তত কমবে। রিডাকশন ইন পার ইউনিট কস্ট ডিউ টু ইনক্রিজ ইন প্রোডাকশন। প্রোডাকশন যত বৃদ্ধি পাবে আমাদের যে পার ইউনিট কস্ট সেটা তত হ্রাস পাবে। Product differentiation, variations in similar types of products such as color, durability, brand ইত্যাদি। আমাদেরকে সবসময় প্রোডাক্টটা আমরা যে প্রোডাক্টটা তৈরি করব তার কালার, ডিউরেবিলিটি, ব্র্যান্ড অন্যদের চাইতে যেন আলাদা হয়, সবসময় এরকম চিন্তা ভাবনা করতে হবে এক্সপোর্ট করার জন্য। ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, একটা নতুন চিন্তা, একটা নতুন, যেমন স্যামসাং ফোল্ডিং ফোন, হ্যাঁ, নতুন ভাবে নতুন চিন্তায় যদি প্রথমবার মার্কেটে আসে তাহলে সে কি ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবে। তাই আমরা যদি নতুন চিন্তা থেকে নতুন নতুন ভাবে নতুন কিছু তৈরি করতে চাই, যেটা আমরা ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাবো, সেটাও আমরা এক্সপোর্ট করতে পারবো। ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ ইজ দ্য অ্যাডভান্টেজ গেইনড বাই দ্য ইনিশিয়াল ফাস্ট মুভিং significant occupant of a market segment. First mover advantage may be gained by technological leadership or early purchase of resources. প্রথম যেটা আসে সে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পেয়ে থাকে। তাহলে এই নেসেসারি ফ্যাক্টর গুলো যদি থাকে কোনো কান্ট্রিতে, যে ইকোনমিক্স অফ স্কেল যদি থাকে, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশন, প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন যদি থাকে, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ যদি থাকে, তাহলে সে এক্সপোর্টার হতে পারে। Publish currency. ন্যাশনাল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, মাইকেল পোর্টার 1990 সালে এই থিওরিটা দিয়েছেন।
It is also common as national advantage trade theory. Porter helps to understand about the factors that are available to a nation. পোর্টার বলছে যে যেগুলো তোমাদের অ্যাভেলেবল আছে ফ্যাক্টর সেটা তোমরা সেই প্রোডাক্টটা তোমরা উৎপাদন করো এবং এক্সপোর্ট করো। এখানে 4টা অ্যাট্রিবিউটস এর কথা বলা হয়েছে যেগুলো পোর্টার ডায়মন্ড নামে পরিচিত। The factor can give competitive advantage to the economy of a country. Export goods from the industry where the diamond is favorable. এই ডায়মন্ড 4টা অ্যাট্রিবিউটস আছে যেগুলো পোর্টার ডায়মন্ড নামে পরিচিত, আমি ডিসকাস করব এখন। তো এই ডায়মন্ড গুলো যদি ফেভারেবল হয় একটা কান্ট্রির জন্য তাহলে সে সেই গুডস গুলো করতে পারবে, এক্সপোর্ট করতে পারবে, সেই প্রোডাক্ট অথবা গুডস সে এক্সপোর্ট করতে পারবে। সেই পোর্টার ডায়মন্ড গুলো হচ্ছে এক নম্বর হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন। ফ্যাক্টর বলতে বোঝায় লেবার, আর একটা হচ্ছে ক্যাপিটাল। আগে একটা দেশকে দেখতে হবে যে কোন ফ্যাক্টর গুলো তার মধ্যে অ্যাভেলেবল, লেবার না ক্যাপিটাল। তারপরে আমরা যদি এক্সপোর্ট করতে চাই তাহলে ডিমান্ড দেখতে হবে যে ডিমান্ড কন্ডিশনটা কেমন, হ্যাঁ তার ডিমান্ড আছে কিনা, আমরা যেটা এক্সপোর্ট করব সেটার ফ্যাক্টর অ্যাভেলেবল আছে কিনা, কোন ধরনের ফ্যাক্টর অ্যাভেলেবল আছে, লেবার না ক্যাপিটাল। তারপরে আমরা দেখবো যে সেই যে দেশে আমরা হচ্ছে এক্সপোর্ট করব তার ডিমান্ড, সেই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা। তারপরে দেখবো যে স্ট্র্যাটেজি, কৌশল কি হবে, সেই প্রোডাক্টটা কি কি কৌশল ব্যবহার করতে হবে, স্ট্র্যাটেজি কি হবে, স্ট্রাকচার কি হবে, কম্পিটিশন কি কি চেঞ্জ নিয়ে আসছে প্রোডাক্টের, এগুলো সব দেখতে হবে। তারপর রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, সাপ্লায়ার্স আছে কিনা, আমরা যে হচ্ছে প্রোডাক্টটা এক্সপোর্ট করব তার সাপ্লায়ার্স ঠিক মতো আছে কিনা, সেটা উৎপাদন করার জন্য সাপ্লায়ার্স আছে কিনা, র মেটেরিয়ালস ঠিক মতো আছে কিনা, সরকার কি ধরনের ইনসেনটিভ দিচ্ছে, সরকারের ভূমিকা কি, সরকারকে এক্সপোর্টে ইনসেনটিভ দিচ্ছে কিনা। এই ফ্যাক্টর গুলো, এই 4টা ফ্যাক্টর আমাদেরকে হচ্ছে কনসিডার করে এক্সপোর্ট করতে হবে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর কন্ডিশন, লেবার ক্যাপিটাল কোন ধরনের ফ্যাক্টর আমরা প্রচুর পরিমাণে পাবো সেটা দেখতে হবে। তারপরে ডিমান্ড কন্ডিশন দেখতে হবে। তারপরে স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, রিভালরি, কম্পিটিটররা কি করছে, কি কি স্ট্র্যাটেজি, কি কি স্ট্রাকচার, কি কি চেঞ্জ নিয়ে আসছে প্রোডাক্টে, সেটা দেখতে হবে। রিলেটেড এন্ড সাপোর্টিং ইন্ডাস্ট্রিজ, ওই ইন্ডাস্ট্রির জন্য সাপ্লায়ার্স ঠিক মতো আছে কিনা, র মেটেরিয়ালস আমরা যে এক্সপোর্ট করব সেখানে র মেটেরিয়ালস ঠিক মতো পাওয়া যাবে কিনা, সাপ্লায়ার্স ঠিক মতো আছে কিনা, সরকারের ভূমিকা কি, সরকার কি হচ্ছে আমাদেরকে ইনসেনটিভ দিচ্ছে কিনা। তো এই 4টা ফ্যাক্টর আমরা বলা হচ্ছে পোর্টার ডায়মন্ড। এই 4টা ফ্যাক্টর যদি 4টা অ্যাট্রিবিউটস যদি আমরা ঠিক মতো একটা প্রোডাক্ট তৈরি করতে যদি পেয়ে থাকি তাহলে আমরা সেটা এক্সপোর্ট করতে পারবো। আজকে তাহলে মডার্ন থিওরিজ আমি শেষ করে দিলাম। হ্যাঁ, তোমাদের কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম, আমাদের যে কোর্সটা পড়াচ্ছেন এটার আমাদেরকে কি কি কন্টেন্ট গুলো পড়াবেন? এটার একটা নির্দিষ্ট কন্টেন্ট দিলে আমাদের ভালো হতো। কন্টেন্ট দেওয়া হয়েছে তো, তোমরা সিআর এর সাথে যোগাযোগ করছো? গ্রুপে পাইনি তো, ওই জন্য যোগাযোগ হয়নি স্যার। ম্যাম সরি ম্যাম। শামিমা, তুমি কি, তোমাকে দিছিলাম না কন্টেন্টটা? শামিমা, মৌ,
তোমাদেরকে কিছু ভিডিও দিছিলাম আমি, হ্যাঁ? ওগুলোকে দেখছো তোমরা? এই যে এগুলোর উপরেই, ঠিক আছে? জি ম্যাম, পড়ছি। হ্যাঁ, ওটা কি সহজ লাগেনি? জি ম্যাম, অনেক ইজি। হ্যাঁ, অনেক সহজ। ম্যাডাম ওটা আমার কাছে আছে, আমি দিচ্ছি ওই শীট গুলা তো। ওই শীট গুলাই ওখান থেকে নেওয়া, হ্যাঁ? ঠিক আছে, ভিডিওটা দেখলেই হবে। হ্যাঁ, ভিডিওটা দেখলেই হবে। আর তোমরা যে কন্টেন্টটা সবাইকে একটু দিয়ে দিও। সজীব, কন্টেন্টটা সবাইকে দিয়ে দিও। মানে আমি সংক্ষেপে তাহলে পড়ালাম, হ্যাঁ, যে থিওরি গুলো আমি শেষ করে দিলাম। তোমরা একটা অ্যাসাইনমেন্ট লিখে ফেলো যে ইন্টারন্যাশনাল ট্রেড থিওরিজের উপরে একটা অ্যাসাইনমেন্ট লিখে ফেলো সবাই। ওই শীট গুলা না হলে তো ম্যাম আমি গেছিলাম আপনার শীট বাসায়, লাগবে না, আপনি ওই যে ছিলেন। ভিডিও গুলো দিয়ে দিচ্ছি না, ওটা দেখলেই হবে। তোমরা হাতে লিখবা সবাই, কম্পিউটারে টাইপ করার দরকার নাই, হাতে লিখলেই হবে। হ্যাঁ, হাতে লিখে রেডি করে রাখবা। জি ম্যাম। ইন্টারন্যাশনাল ট্রেড থিওরিজ হাতে লিখবা, ঠিক আছে? আর ওই যে ওই ভিডিও গুলো দেখলেই তোমরা হয়ে যাবে। আমি ওই জন্য ভিডিও গুলো দিয়ে দিচ্ছি, কারণ ভিডিও গুলো দেখলেই ওখান থেকেই নেওয়া, ওখান থেকেই পড়া।